ওয়েলকাম স্টুডেন্টস, আচার্য নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের আলোচ্য পাঠ্যাংশ হলো ক্লাস 10 এর থার্ড চ্যাপ্টার দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, রিটেন বাই নয়নতারা সেহগল। আমরা দেখলাম যে গান্ধীজির হত্যার খবর পেয়ে পুরো দেশ স্তম্ভিত হয়ে গেল এবং হাজারে হাজারে লাখে লাখে মানুষ জমায়েত হলো বিড়লা হাউসে, দিল্লির বিড়লা হাউসে, যেখানে গান্ধীজিকে অ্যাসাসিনেট করা হয়েছিল, হত্যা করা হয়েছিল এবং শেষ সময় শায়িত করে রাখা হয়েছিল। সেখানে সবাই জমায়েত হলেন এবং আমাদের লেখিকা নয়নতারা সেহগল তিনিও আছেন বিড়লা হাউসে। এবং সেখান থেকে পদ্মাজা নাইডু, অন্যতম কংগ্রেসি লিডার, তিনি বললেন যে যখন গান্ধীজির শেষকৃত্য সম্পন্ন করার জন্য তার মৃতদেহ তাকে নিয়ে সেই শ্মশানের উদ্দেশ্যে রওনা দেবে, আমরা তার সঙ্গে হাঁটবো। দ্য লাস্ট টাইম, একদম শেষবারের মতো, এটাই বোধহয় আমাদের সেই শেষবার, এটাই বোধহয় না, এটাই আমাদের শেষবার যে আমরা বাপুর সঙ্গে হাঁটবো। বাপুর শরীরটা অন্তত থাকবে, কারণ এরপর থেকে বাপুর দর্শন বহন করে নিয়ে যাব, কিন্তু সশরীরে কিন্তু বাপুর সঙ্গে আর হাঁটা আমাদের হবে না, কারণ বাপু সশরীরে থাকবেন না। ইট ওয়াজ অ্যান অ্যাগনাইজিং ওয়াক। থাউজেন্ড silently watched the procession. Bapu lay on an open truck covered with flowers. Thousands of people wept, trying to touch Bapu's feet. It was impossible to move in the thick crowd. এই হাঁটাটা ছিল অত্যন্ত বেদনাদায়ক একটি হাঁটা, অ্যাগনাইজিং ওয়াক। হাজারে হাজারে মানুষ এই শেষ যাত্রা নিস্তব্ধভাবে দেখছিল। বাপু একটি ওপেন ট্রাকে, বাপুকে শুয়ে রাখা হয়েছিল, যেই ট্রাকটা ফুলে ফুলে ভর্তি ছিল। হাজারে হাজারে মানুষ কাঁদছিল এবং বাপুর পা ছুঁতে চাইছিল। অর্থাৎ শ্রদ্ধা এবং সম্মানটা কোন জায়গায় ছিল বাপুর, যে একটু ছোঁয়ার জন্য, তার পা শেষবারের মতো ছোঁয়ার জন্য মানুষ কাঁদছে, হুড়োহুড়ি করছে। কিন্তু মিসেস নাইডুর মেয়ে পদ্মাসি অর্থাৎ পদ্মাজা নাইডু তো ঘোষণা করেই দিলেন আমাদের কি কর্তব্য, অর্থাৎ আমাদের যিনি লেখিকা আছেন নয়নতারা সেহগল, তিনি বলছেন যে তিনি ঘোষণা করেই দিয়েছিলেন যে আমাদের হেঁটে যেতে হবে। কিন্তু দেখো, তিনি আরেকটা কথাও বলছেন, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। মানে হাঁটা তো দূরের কথা, শুধুমাত্র মুভ করা, একটু এগোনো এই থিক ক্রাউডে, অর্থাৎ এত ভিড়ে এগোনোটাও মুশকিল হয়ে যাচ্ছে। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. This was even more than the funeral procession of India's beloved leader. আমি যখন হাঁটা শুরু করলাম আস্তে আস্তে, আমি বুঝতে শুরু করলাম যে আমি কিন্তু শুধুমাত্র বিলাপী মানুষের মাঝে হাঁটছি না, যারা ভীষণ দুঃখিত তাদের মাঝে হেঁটেই চলে যাচ্ছি সেটা না। এটা কিন্তু কোনো একজন মানুষের শেষকৃত্য, ফিউনারাল প্রসেশন, শেষকৃত্যের যে যাত্রা, সেই যাত্রার থেকেও অনেক বেশি কিছু একটা। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার। এটা শুধুমাত্র ইন্ডিয়ার একজন ভীষণ প্রিয় নেতা, তার শেষকৃত্য যাত্রা সেটা কিন্তু নয়, তার শেষ যাত্রা, তার অন্তিম যাত্রায় সঙ্গ দেওয়া না, এটা যেন তার থেকেও বড় কিছু একটা। দেখো, আমি প্রথমেই বললাম যে গান্ধিয়ান ফিলোসফি কিন্তু একটা অন্য উচ্চতায় রয়েছে এবং সেটা বুঝতে গেলে একটা ক্লাস নয়, দুটো ক্লাস নয়, সারা জীবন হয়তো লেগে যায়। ঠিক সেভাবেই এখানেও যখন নয়নতারা সেহগল তার অন্তিম যাত্রার সঙ্গী হয়েছেন, প্রচুর মানুষের ভিড়, তারা বিলাপ করছে, চিৎকার করে কাঁদছে, কেউ খুব নিঃশব্দে, এবং শেষ মুহূর্তে যখন সেই যে যাত্রা পথ সেটায় যখন মানুষ দাঁড়িয়ে থাকলো এবং খুব আস্তে আস্তে এগোতে শুরু করলো, সেখানে আবার আমরা নৈশব্দও দেখলাম। সেই সময় কিন্তু তারা শেষবারের জন্য পা ছুঁতে চাইছে গান্ধীজির, এবং তিনি এটা রিয়েলাইজ করলেন, তিনি এটা বুঝতে পারলেন যে এটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার একজন পলিটিক্যাল লিডার বা ইন্ডিয়ার পলিটিক্স বাদ দাও, যে শুধুমাত্র একজন নেতা মারা গেছেন তার অন্তিম যাত্রা কিন্তু না, এটা কিন্তু তার থেকেও বেশি কিছু। মানুষ এভাবে একটা মানুষকে ভালোবাসতে পারে শুধুমাত্র সে নেতৃত্ব দিয়েছিল বলে? কখনোই তা না। সেই স্নেহ, সেই ভালোবাসা তার থেকে নিশ্চয়ই মানুষ পেয়েছিল, না হলে এভাবে কিন্তু অন্তিম যাত্রায় প্রত্যেকে একদম পার্সোনাল লস, ব্যক্তিগতভাবে কোনো ক্ষতি ভেবে নিজের পিতৃস্থানীয়, নিজের অভিভাবক চলে যাওয়ার মতো করে মানুষ এগিয়ে এসেছিল, মানুষ বিলাপ করছিল।
সেটা দেখে নয়নতারা সেহগালের কিন্তু এটাই মনে হয়েছিল শুধুমাত্র একজন ইন্ডিয়ার বিলভেড লিডার মারা গেছেন তা কিন্তু নয়, তার থেকেও বেশি কিছু, মানে আরো ব্যাপক অর্থ এটার। I was among people for whom working with Bapu had a special meaning. আমি সেই সমস্ত মানুষদের মধ্যে অন্যতম ছিলাম যাদের বাপুর সঙ্গে হাঁটার কিন্তু একটা অন্যরকম মানে আছে। We had worked with Bapu over the rough and smooth of India's recent history. আমি বাপুর সঙ্গে আমরা বাপুর সঙ্গে হেঁটেছিলাম ভারতবর্ষের রিসেন্ট হিস্ট্রি, খুব সম্প্রতি, অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস। সেই সময় রাফ অ্যান্ড স্মুথ অর্থাৎ কঠিন এবং খুব সহজ দুই পথই যখন ছিল। দেখো এখানে বারবারই কিন্তু হাঁটাটা একটা সিগনিফিকেন্ট, একটা রূপক অর্থে ব্যবহার করা হচ্ছে। আমরা সেই সময় বাপুর সঙ্গে হেঁটেছিলাম। We could now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. বলছে যে আমাদের এখন we could not now accept the fact, আমরা এখনো কিছুতে এটা মেনে নিতে পারছি না যে সেই মানুষটি যে বিভিন্ন উত্থান পতনে আমাদের সঙ্গে হেঁটেছে তার সঙ্গে আমরা আর কোনোদিনও হাঁটতে পারবো না, তিনি সশরীরে উপস্থিত থাকবেন না। অর্থাৎ আমি বারেবারেই বলছি, হাঁটা মানে ফিজিক্যালি হেঁটে যাওয়া নয়, মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক কিন্তু নয়। এই হাঁটা মানে ভারতবর্ষের মানুষকে সংগঠিত করা, ভারতবর্ষের মানুষের জনহিতে জনস্বার্থে এগিয়ে যাওয়া, সেই হাঁটার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। এবং গান্ধীজি হেঁটেই সমস্ত কিছু আন্দোলনে যেতেন, করতেন, তার সঙ্গে আশ্রমিকেরা থাকতো, তার মতাদর্শে বিশ্বাসী সবাই থাকতো। সুতরাং হেঁটে যাওয়াটা কিন্তু এখানে বারেবারেই বলছি সঙ্গে থাকা, পাশে থাকা। বাপু's slight figure had walked staff in the hand over a large part of India. বাপুজি তো ভীষণ ছোটখাটো, ভীষণ শীর্ণকায় একজন মানুষ ছিলেন। তিনি লাঠি হাতে ভীষণ মানে ভারতবর্ষের একটি বিশাল অঞ্চলে হেঁটে গিয়েছেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। এই যে বারবারই বলছি যে রূপক অর্থে ব্যবহৃত হচ্ছে, এখানে লাইনটা দেখো, ভালো করে লক্ষ্য করো। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, দৌড়ানো নয়, রানিং কিন্তু নয়, ওয়াক। কারণ রানিং হলে খুব তাড়াতাড়ি কোনো কিছুকে দৌড়ানো সিগনিফাই করে, দৌড়চ্ছে। হ্যাঁ, কেউ কাজ করছে খুব দ্রুত গতিতে, আমরা বলি না আরে এ তো দৌড়চ্ছে। এখানে কিন্তু টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। হেঁটে যাওয়া মানে অল্প অল্প, প্রোগ্রেস মানে প্রগতি করা, উন্নতি করা। It is to think with clarity and closely look at all that is around you, from small insects to the horizon in the distance. একটি মানুষ যখন হেঁটে যায় তখন কিন্তু সে খুব স্বচ্ছতার সঙ্গে, ক্লারিটি, খুব স্বচ্ছতার সঙ্গে চিন্তা করতে পারে এবং তার চারিদিকে যা যা আছে সেই সমস্ত কিছু দেখতে পারে। তা সে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি ইনসেক্ট অর্থাৎ পোকা হোক, অথবা দিগন্ত বিস্তৃত দূরের সেই অনেক দূরের হরাইজন অর্থাৎ দিগন্ত হোক, দুটোই কিন্তু দেখতে পায়। দৌড়ে গেলে কিন্তু সেটা দেখা যায় না, আমরা ছোটোখাটো অনেক কিছু সেক্ষেত্রে ওভারলুক করে যাই, না দেখে এগিয়ে যাই। তিনি হেঁটে যেতেন, অর্থাৎ তিনি স্লো বাট স্টেডি এই মতে বিশ্বাসী ছিলেন। হেঁটে যেতেন, প্রতিটা জিনিসের দিকে নজর দিতেন, সুখ দুঃখ, আশেপাশের মানুষদের সমস্ত কিছু দেখতে পেতেন। স্লো ছিলেন কিন্তু হেঁটে যেতেন, এবং হাঁটা মানে কিন্তু দেখো একটা কন্টিনিউয়াস প্রসেস, হেঁটেই যাচ্ছেন তিনি। Moreover, to walk was often the only way open to the average Indian. এবার দেখো ওই রূপক অর্থ থেকে আমরা একটু বেরিয়ে আসি, হাঁটা আক্ষরিক অর্থেই ধরি, হেঁটেই যাওয়া, দুপায়ে হেঁটে যাচ্ছি। সেই সময় কিন্তু হেঁটে যাওয়াটাই, এত ভেহিকেলস, এত ট্রান্সপোর্টের ব্যবস্থা সেই সময় ছিল না। সুতরাং এভারেজ ইন্ডিয়ান অর্থাৎ গড়পড়তা সব ভারতীয়র কাছে হেঁটে যাওয়াটাই একমাত্র একটা রাস্তা খোলা থাকতো এগিয়ে যাওয়ার জন্য, মানে কোথাও যাওয়ার জন্য। It required no vehicle except his own body and cost him nothing but his energy. এটা তার কোনো যানবাহনের প্রয়োজন হয় না, শুধুমাত্র তার বডিটাই লাগে, এবং তার কোনো টাকাও দিতে হয় না, শুধুমাত্র তার এনার্জিটা পুড়িয়ে অর্থাৎ তার শক্তি সেটা পুড়িয়েই তাকে যেতে হয়। গান্ধীজি took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. গান্ধীজি এই যে নেসেসিটি, এই যে প্রয়োজনীয়তা, সেটা অনুভব করলেন, এটাকেই তিনি রাস্তা নিজের বানালেন
এবং ঠিক সেভাবে অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমনপ্লেস, এবং যেটা ভীষণ কমন, যেটা ভীষণ সাধারণ, অর্থাৎ সাধারণ জনগণের জন্য যেটা, সেটা তিনি নিলেন যে হাঁটাটা এটা সবাই পারবে, অর্থাৎ তিনি সকলের মাঝে পৌঁছে যেতে চাইলেন এবং ট্রান্সফর্ম ইট ইনটু আ জয়ফুল এফর্ট, এবং সেটাকে একটি খুব সুন্দর আনন্দদায়ক জিনিসে পরিণত করলেন। গান্ধীজি যখন হেঁটে যেতেন তার সঙ্গে যারা ছিলেন তারা এবং তাদের বিভিন্ন চিঠি বা বিভিন্ন প্রবন্ধে যেসব আশ্রমিকেরা ছিলেন তাদের আমরা পেয়েছি যে সেই সময়ও গান্ধীজি কিন্তু বারে বারে উপদেশ দিতেন ভালো পথে চলার, সকলের সেবা করার, সেগুলোও কিন্তু জীবনের চলার পথে ভীষণভাবে কাজে লাগে। ঠিক এইভাবে আমাদেরও কিন্তু এই প্রতিটা পর্ব তোমাদের আশা করি এই ক্লাস 10-এর সিলেবাস শেষ করার ক্ষেত্রেই শুধু না, ইংরাজিকে সুন্দরভাবে নিজের জীবনে ইংলিশ বিষয়টা নিয়ে ভীতি কাটিয়ে ওঠার ক্ষেত্রেও কাজে লাগবে। সুতরাং পরের এপিসোডে যাব, আমরা শেষ ইউনিট আলোচনা করব সেখানে। ততক্ষণের জন্য পড়তে থাকো, জানতে থাকো আর সঙ্গে থাকো আচার্যর ক্লাসের।